উত্থান নিয়ে কথা বলার আগে বাংলাদেশের কয়েকটা পার্সপেক্টিভ একটু ব্যাখ্যা করার দরকার আছে। অনেকেই যেটা মনে করে শেখ হাসিনা বোধহয় হঠাৎ করে 2024 সালের জুলাই মাসে এসে স্বৈরাচার হয়ে গিয়েছিল। এই কনসেপ্টটাই শেখ হাসিনাকে মনে হয় যে একটা দায় মুক্তি দিয়ে দেয়, যেহেতু নবীন চোখে কিভাবে এই গণ অভ্যুত্থানকে অ্যানালাইসিস করা দরকার। আমার কাছে মনে হয় বাংলাদেশের ইতিহাস একটু পেছন থেকে টানাটা অত্যন্ত জরুরি, আমাদের বুঝবার জন্য, আমাদের শিক্ষার জন্য। বাংলাদেশে তো একটা শেখ হাসিনা তৈরি হতো না যদি না ওই ধরনের একটা প্ল্যাটফর্ম রেডি থাকতো। তাহলে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশে তৈরি হইল এই ব্যাপারটা জানাটা খুব বেশি মাত্রায় জরুরি। খেয়াল করে দেখেন, শেখ হাসিনাকে আমরা ব্লেম করি কি কি কারণে। ভোট চুরি করত, গুম করত, খুন করত, মানুষের মানবাধিকার কেড়ে নিত, তার প্রশাসনের লোকজন লুটপাট চালাতো, ছাত্রলীগ সন্ত্রাসী কার্যক্রম চালাতো এবং যুবলীগ দেশের সবচেয়ে বড় হায়না হয়ে যেত। এই প্রত্যেকটা কাজের সূচনা কোনো অবস্থাতেই শেখ হাসিনার আমলে না। এই প্রত্যেকটা কাজের সূচনা তার বাবা শেখ মুজিবের আমলে, যে কথাটা কেউ বলার চেষ্টা করে না। বাংলাদেশে ভোট চুরির যে জায়গা থেকে আমরা শেখ হাসিনাকে ব্লেম করার চেষ্টা করি, স্বাধীন বাংলাদেশে প্রথম ভোট চুরি হয় কবে এই আলোচনাটা সবাই ভুলে যায়। 1973 সাল স্বাধীন বাংলাদেশে প্রথম জাতীয় নির্বাচন হয় 1973 সালের 7 মার্চ। সেই 7 মার্চে আওয়ামী লীগ নিশ্চিতভাবে ভোটে জিতে ক্ষমতায় আসতো। নিশ্চিতভাবে জেতা ইলেকশনেও সারা দেশে ভোট কারচুপি করেছিল আওয়ামী লীগ। আমার কথা যদি প্রমাণ হিসেবে মনেও করেন যে উনি শেখ হাসিনাকে দেখতে পারে না, পছন্দ করে না, এই জন্য বোধহয় বলছে, তো বিগত দিনগুলোতে আসলে অনেক সুশীল ব্যক্তি যারা ছিলেন, আমি তো তাদেরকে সুশীল বলি না, আমি বলি সুশীল লীগ। প্রফেসর আনিসুজ্জামানের কথা আপনাদের মনে থাকার কথা, জাতীয় অধ্যাপক ছিল, শেখ হাসিনার তথাকথিত শিক্ষক ছিলেন এবং আমৃত্যু উনি মুজিব বন্দনা এবং শেখ হাসিনা বন্দনা করে গেছেন। তো আনিসুজ্জামানের সবচেয়ে উল্লেখযোগ্য যে বইটা আছে বিপুলা পৃথিবী, বিপুলা পৃথিবী নিয়ে আপনারা যদি পড়া শুরু করেন দেখবেন আনিসুজ্জামান তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগের লেকচারার হিসেবে জয়েন করেছে। উনি আক্ষেপ নিয়ে বলছেন, স্বাধীন বাংলাদেশ প্রথমবারের মতো আশা নিয়ে ভোট দিতে গেলাম এবং গিয়ে দেখলাম আমার ভোট দেয়া হয়ে গেছে। 1973 সালে ভোট চুরি যে হয়েছিল তার সবচেয়ে বড় নজির আওয়ামী লীগের গুণমুগ্ধ শিক্ষক আনিসুজ্জামানের লেখাতেই পাওয়া যায়। এটা গেল ভোট চুরির ঘটনা। ডাকসু ইলেকশন মানে বিশ্ববিদ্যালয়গুলোর যে ইলেকশন, সেই ইলেকশন 1971-এর পরে যে ডাকসু ইলেকশন হয়, পরবর্তীতে প্রথম ইলেকশন হয়, সেই জায়গাতে ওই ডাকসু ইলেকশনেও ব্যাপক কারচুপি হয়। করেছিল কে? নেতৃত্ব দিয়েছিল শেখ মুজিবের ছেলে। মানে এই যে হাল আমলে 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ইলেকশন হয়েছে, ডাকসু ইলেকশন বোধহয় অনেকদিন যাবত হয় না। সো এই জাতীয় ক্যাম্পাসের ইলেকশন গুলো কারচুপির শুরুটা কাদের হাত দিয়ে করা? তার পরিবারের হাত দিয়েই করা। আপনাদের একটা তথ্য মনে করে দেয়, মুক্তিযুদ্ধের চেতনাকে তো প্রচন্ড বাজেভাবে তারা বিক্রি করে। দেশটা স্বাধীন হলো 1971 সালের 16 ডিসেম্বর। স্বাধীন হওয়ার পরবর্তীতে যতজন সেক্টর কমান্ডার ছিলেন, প্রত্যেকজন সেক্টর কমান্ডার খেতাব পেয়েছিলেন একজন বাদে, তিনি ছিলেন মেজর জলিল। মেজর জলিল কেন খেতাব পান নাই এই ব্যাপারটা নিয়ে দেখবেন তরুণদের ভেতরে কোনো আলোচনা কখনোই হয় না। তার কারণ দেশ স্বাধীন হয়ে যাওয়ার পরে ভারতীয় বাহিনী এই দেশে যে পরিমাণ লুটপাট শুরু করেছিল তার বিরুদ্ধে একেবারে চোখে চোখ রেখে প্রতিবাদ শুরু করেছিলেন মেজর জলিল। ফলাফল কি হলো? অন্য সবাইকে খেতাব দেওয়া হয়েছে, একমাত্র খেতাব দেওয়া হয়নি মেজর জলিলকে, এবং তাকে 7 দিনের মাথায় গ্রেপ্তার করা হয়। তার মানে ভারতীয় আধিপত্যবাদের যারা বিরোধিতা করা শুরু করেছিল, আমাদের বিজয় অর্জিত হওয়ার মাত্র কয়েকদিনের মাথায় তাদের পর নিপীড়ন নেমে আসে এবং সেই ভারতীয় আধিপত্যবাদ শেখ হাসিনার আমলে একেবারে মহিরূপে চলে প্রতিষ্ঠিত হয়ে গেছে। দেশে রাষ্ট্রীয় মেকানিজম ব্যবহার করে, স্টেট ফোর্সগুলা ব্যবহার করে মানুষকে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং,
যেটাকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিল শেখ হাসিনা, সেটার শুরু শেখ মুজিবের হাত দিয়ে। আপনারা দেখবেন স্বাধীন বাংলাদেশে সিরাজ শিকদার নামের একজনের নাম শুনেছেন। সেই সিরাজ শিকদারকে যখন মেরে ফেলা হয়, এরপরে শেখ মুজিব পার্লামেন্টে দাঁড়িয়ে দম্ভ ভরে বলেছিল লাল ঘোড়া দাবড়িয়ে দিয়ে দিচ্ছি, এবং এইটার পরেও তাকে কেউ কোনো প্রশ্ন করে নাই। এক্সট্রা জুডিশিয়াল কিলিং এরও শুরু ওই সময়ে। মানে যতগুলো অপকর্ম দেখবেন এর প্রত্যেকটার শুরু ৭১ সালের পরে তার বাবার হাত ধরে। অর্থাৎ এই আওয়ামী লীগের ডিএনএ এর ভেতরে এই টাইপ স্বৈরাচারী মনোভাব চিরকালই ছিল। সবচেয়ে বড় কথা, দেশ স্বাধীন হয়েছিল কোন অ্যাসপিরেশনে? গণতন্ত্র আসবে। ইনফ্যাক্ট আমাদের দেশে ১৯৭১ সালের প্রেক্ষাপট যেটা, কেউ যদি আমাকে বলেন যে দীর্ঘ ২৩ বছরের বৈষম্য ছিল, অবশ্যই সেটা একটা বড় কারণ। কিন্তু একেবারে ট্রিগারিং পয়েন্ট যেটা যেটা আমাদের মুক্তিযুদ্ধকে ইনএভিটেবল বানিয়ে ফেললো, সেটা ছিল ১৯৭০ সালের ৭ ডিসেম্বরের পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচনে আওয়ামী লীগ যখন জিতে গেল শেখ মুজিবের কাছে ক্ষমতা হস্তান্তর না করা। তার মানে স্বাধীন বাংলাদেশের চেতনার সাথে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের সম্পর্ক একেবারে ওতপ্রোতভাবে জড়িত, এবং সেই ইলেকশনটাকে সবচেয়ে বাজেভাবে এক্সপ্লয়েট করেছে কে? আবারও আওয়ামী লীগ। তার মানে প্রত্যেকটা কাজ যে জায়গাতে রুট খুঁজতে যাবেন, দেখবেন বাংলাদেশের জাতি সত্তার সাথে যে ইভেন্টগুলোর সাথে জড়িত, প্রত্যেকটা জায়গায় স্বাধীনতার পরে যত ভাবে এক্সপ্লয়েট করা যায় প্রত্যেকটা ভাবেই শেখ মুজিব সেগুলো এক্সপ্লয়েট করেছে। আমি খুবই খুশি হয়ে, যারা নবীন বন্ধু আছে এই জায়গায় বক্তব্য দিচ্ছিলেন, আমি পাশ থেকে জিজ্ঞাসা করে, যখন আমি জিজ্ঞাসা করলাম তারা কোন ইয়ারে পড়ে, আমাকে বলা হলো তাদের ক্যাম্পাস জীবন নাকি শুরু হয়েছে এই অল্প কয়েকদিন, হাতে গোনা কয়েকদিন তাদের ক্লাস শুরু হয়েছে। আমি মনে করেছিলাম যারা কথা বলছে তারা বোধহয় যে অনার্সে পড়ে বা মাস্টার্সে পড়ে, তাদের কথার ভেতরে এত ম্যাচিউরিটি আছে। তো এই জাহাঙ্গীরনগরের শিক্ষার্থীদের ভেতরে যে স্পন্দনটা দেখলাম, তাতে আমি সত্যিই আশাবাদী। ওই যে দীর্ঘ ১৫ বছর ধরে ইতিহাসের নামে যে শেখের ইতিহাস পড়ানো হয়েছে, সেটাতে আমাদের জেনারেশন ব্রেন ওয়াশড হয় নাই। এইটাই হইল ওই নবীনদের চোখের গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্পিরিট, হইল ক্রমাগত অপপ্রচার এবং ইতিহাসের ভেতরে ডুবিয়ে রাখার পরেও এই জেনারেশনের মাথা এবং মগজ থেকে সততা এবং সত্য কথাটাকে ওই ফ্যাসিবাদী রেজিম লুকিয়ে রাখতে পারে নাই। আমাকে যদি কেউ বলে যে এই গণ অভ্যুত্থানের অর্জনটা কি, অনেক ব্যর্থতা আছে। শহীদ বাবারা যখন কথা বলছিলেন, শহীদদের বাবারা, আমার খুবই আক্ষেপ হচ্ছিল। কিন্তু এত আক্ষেপের পরেও একটা জায়গাতে আমি খুবই সুনিশ্চিত, সেটা হলো দেশের মানুষ এখন নিজেদেরকে সিটিজেন ভাবতে শিখেছে। একটা সময় এই দেশের মানুষ নিজেদেরকে প্রজা মনে করত, এবং এই দেশটাকে শুধুমাত্র তার দেশ ভাবত একজনই, একজন ডাইনি খুনি কুলাঙ্গার মহিলা, আর অন্য সবাই নিজেদেরকে প্রজা ভাবতো। আমি মনে করি এই গণ অভ্যুত্থানের পরে অনেক সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু একটা জিনিস স্পষ্ট, প্রত্যেকেই এখন নিজেদেরকে নাগরিক ভাবে।